শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে একদম সর্বশেষ যে সংবাদ আমার কাছে আছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বিষয়ক 6টি কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার কি মনে হয় গত এই প্রায় 2 মাসের কাছাকাছি হলো এই সরকারের পথ চলা, এই সময় রাজনৈতিক দলগুলোর সাথে কি তাদের কোনো ধরনের টানাপোড়েন ছিল বা তার জন্য আবার বসার একটা তাগিদ ফিল করছে তারা? আপনাকে ধন্যবাদ জাহিদ। আমার দুজন সম্মানিত সমালোচক, আমাদের আপনজন আলমগীর শিকদার লোটন ভাই, এবং অনেকবার তার সাথে এখানে বসেছি, কথা বলেছি, কবির আহমেদ ভূয়া, তিনিও আমাদের অত্যন্ত শহীদ আপনজন, এবং আমাদের দর্শক শ্রোতা। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। শোনেন, ব্যক্তি বিশেষে এক্সপার্টিস্ট হোক, যাই হোক, বা একাডেমিশিয়ান হন, হতে পারেন। আপনি রকেট সায়েন্সেও আপনার বিশেষজ্ঞ থাকতে পারে, আপনি আইনস্টাইনও হইতে পারেন, আপনি নিউটনও হইতে পারেন, সক্রেটিসও হইতে পারেন, যেই হন, কিন্তু রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। এবং পৃথিবীর একটা জিনিস আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন, পৃথিবীর চালায় রাজনীতিবিদরা। আপনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, হয় ডেমোক্রেট অথবা রিপাবলিক। আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, হয় কংগ্রেস নাহলে বিজেপি। বাংলাদেশের কথা বলেন, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। বিষয়টা তো এরকমই। বা আপনি চায়নার কথা বলেন, শি জিনপিং, একনায়ক হোক ডিক্টেটর হোক, পলিটিশিয়ান। এবং আল্লাহর দুনিয়ায় রাজনীতিবিদরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজের, এবং রাজনীতি ছাড়া চলেও না। তো সেই রাজনীতিকে তো আপনি কোনো সময় কোনো কালেই উপেক্ষা করতে পারবেন না। এই যে বিপ্লব হলো, হ্যাঁ, বলা হয় যে বিপ্লবে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বা এই বিপ্লবে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চয়ই ছিল, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক দলকে যদি আপনি উপেক্ষা করতে যান, এটা আপনার একটা মস্ত বড় ভুল হয়ে যাবে। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলা কি? রাজনৈতিক দল কিন্তু একটা মানে সমন্বিত শক্তি, এর চেইন অফ কমান্ড আছে। বলা হয় পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। এই যে ছাত্রদের যে পাওয়ার, এই পাওয়ারের কিন্তু কোনো কন্ট্রোল নাই, তাদের কোনো সেন্টার নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর আছে। এবং এই বিপ্লবের যে প্রেক্ষাপট, বিপ্লব তো গাছে ধরা আপেল না যে ঠুস করে পড়ে গেল আর সেটা আপনি ভক্ষণ করলেন। বিপ্লবকে তৈরি করতে হয়, এটা একদিনের বিষয় না। ওই জুলাইতে শুরু হলো আর আগস্টে যায় শেষ হইলো, বিষয়টা এরকম না। এই বিপ্লবের পিছনে অনেক আত্মদান থাকে, অনেক মানুষের দেশান্তরে হওয়ার ইতিহাস আছে, অনেকের আত্মদান রক্ত দেওয়ার ইতিহাস আছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, এখনও দুর্বিষহ জীবনযাপন করছে। এই সামগ্রিক সব কিছু মিলে এই ছাত্রদের সর্বশেষ বিপ্লব, এই বিপ্লবে বিভিন্ন রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে, এবং আমার দলেরই 450-এর উপরে নেতাকর্মী খুন হয়েছে এই বিপ্লবে, এই 1.5 মাসের। তার আগে তো অসংখ্য খুনের ইতিহাস আছে, নজির আছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা অন্যায়ভাবে একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তিনি এই সরকারের সাথে আপোষ করেননি এক বিন্দু, এক চুল। তিনি মৃত্যুকে বেছে নিয়েছেন, কিন্তু ওই অন্যায়কে, অপশাসনকে, ফ্যাসিবাদকে তিনি মেনে নেন এক মুহূর্তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি এই দেশে আছেন, এবং তাকে যারা হত্যা করতে চেয়েছিল তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। এটা হলো প্রকৃতির একটা বিচার, রাজনীতির তো আছেই। সেই জন্য আপনি রাজনৈতিক আর এই সরকারের যে বাস্তবতা, এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার অভিজ্ঞ মানুষ আছে, এটা অসত্য না। হ্যাঁ, তাদের একাডেমিশিয়ান হিসেবে বা বিশেষজ্ঞ হিসেবে বা সুধীজন হিসেবে তাদের অনেকের সুনাম আছে, ব্যক্তিগত সততাও আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার অন্য বিষয়। এখানে রাজনৈতিক শক্তির সম্পৃক্ততা ছাড়া আপনি দীর্ঘমেয়াদী একটা রাজনীতি বা রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনা, এদের পেছনে রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক শক্তি এদের সাথে নাই। বা রাজনীতিবিদের এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বারবার অনেকে বলছে এদের মেয়াদ কত, এদের থাকবে কতদিন, এদের মানে কি যৌক্তিক সময় কি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অবান্তর। কারণ এই সরকারের পক্ষে, একটা অসংগঠিত শক্তির পক্ষে, যাদের পেছনে রাজনৈতিক শক্তি নাই, হ্যাঁ, তাদের পক্ষে দীর্ঘকাল রাষ্ট্র পরিচালনা করা ভায়াবল হবে না, কোনোভাবেই এটা বাস্তবসম্মত হবে না। সেই জন্য নানান ধরনের বিশৃঙ্খলা, নানান ধরনের নৈরাজ্য, নানান ধরনের সমন্বয়হীনতা, বিষয়টা এরকম পর্যায়ে দাঁড়াচ্ছে, যত তাড়াতাড়ি ওনারা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে ততই তাদের জন্য মঙ্গল। আমার মনে হয় বিষয়গুলো ওনারা এখন বুঝতে পারছেন ক্রমান্বয়ে, এটা আমরা প্রথম থেকেই বুঝছি এবং বলেছি। সেই জন্য আমার তো বলবার প্রয়োজন নাই যে যৌক্তিক সময় 3 মাস না 6 মাস না 9 মাস, পরিবেশই বলে দিবে যে যৌক্তিক সময় কতটুকু, পরিবেশই বলে দিবে। সেই জন্যে আমার মতামত। আর সংস্কারের যে বিষয়টা আপনি বলছেন, সংস্কারের বিষয়টা হলো কি, শোনেন, সংস্কার কি করবেন আপনি সংবিধানের সংস্কার করবেন, আপনার ভ্যালিডিটি কি? সংবিধানের সংস্কার করতে হলে তো আপনার যারা পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব আসবে, সংসদ আসবে, তাদের মতামত আপনার লাগবে।
সেই সংসদ যদি আপনাকে এটাকে র্যাটিফাই করবে বা আপনাকে এটা পরিপূর্ণ রূপ দান করবে, আপনি কোন মানে আপনার সমর্থন নিয়ে আপনি সংস্কার, এটা তো সংবিধান বিরোধী হয়ে যাবে। এই সরকারের আগমনটা কোনো সংবিধান বিরোধী না, সেটা ধরেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাতে পারে, রেফারেন্স পাঠিয়ে সেটার বৈধতা নিতে পারে, সেটা নিয়েছেন। এখন পর্যন্ত যা কিছু আছে সব কিছু কিন্তু সাংবিধানিকভাবেই চলছে, এটা কোনো অসাংবিধানিক বিষয় না। কিন্তু আপনি সংবিধান সংস্কারের যে বিষয়গুলো, সংবিধান নতুন করে লিখবেন, পূরণ করে লিখবেন, কোনটা বদল করবেন, কোনটা সংস্কার করবেন, এটা তো রাজনৈতিক ইস্যু এবং নির্বাচিত সরকারের ইস্যু। হ্যাঁ, আপনি পারেন কি যে আপনি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যে এই বিষয়গুলো আমাদের মতামত, আমরা প্রস্তাব করছি, এগুলো আপনারা পরবর্তীতে করবেন কিনা নির্বাচিত সংসদ, সেটা আপনাদের বিষয়। এটা হতে পারে, এটা ভালো দিক। মানে রাষ্ট্র কাঠামোর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেওয়া ভালো, বা নির্বাচিত সরকারের। রাজনৈতিক দল কথা বলছি, নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার কারা? রাজনৈতিক দল। তার মানে কি নির্বাচন কেন্দ্রিক সংস্কারকেই অগ্রাধিকার দেওয়া উচিত এখন? হ্যাঁ, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তারা কি কি সংস্কার করবেন। অনেকবার বলেছি, সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, সারা পৃথিবীতে সবসময় সময়ের প্রয়োজনে সংস্কার হয়। আমাদের এখানে যে মৌলিক এই সংস্কার ওনারা শেষ করতে পারবে না, ওনাদের মৃত্যু পর্যন্ত এই সংস্কার চলবে। 2, 3টা, 4টা, 5টা সংসদও এই যে জঞ্জাল যা তৈরি করেছে আওয়ামী লীগ, এটা শেষ করা যাবে না। অনেক বিষয় আছে, সেটা স্পেসিফিক্যালি আপনি বললে এডুকেশনে বলেন, স্বাস্থ্যে বলেন, যাই বলেন, বলা যাবে, সেটা লম্বা সময়ের বিষয়। আমি যেটা বলছি যে ওনারা কি কি সংস্কার করবেন, ওনাদের একটা রোডম্যাপ তৈরি করার প্রয়োজন রয়েছে। মূলত ওনাদের কাজটা হওয়া উচিত, আমার যেটা বক্তব্য, বা রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটা বলছে, আমি যতটুকু নির্যাস থেকে মোটা দাগে আমি যেটা বুঝছি, যে বেসিক্যালি আমাদের দেশে গণতন্ত্রহীন একটা বাস্তবতা ছিল, যাকে কেন্দ্র করে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অপশাসন, দুর্নীতি ডালপালা মেলেছে। তার মূলটা হলো গণতন্ত্রহীনতা, এখান থেকে শুরু। তো সেই গণতন্ত্রের যে যাত্রাটা, আমি বলছি না যে ওনারা একটা ইলেকশনে পরিবেশ করে দিলে, গণতন্ত্র আসলে, নির্বাচন হলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, রাতারাতি হবে না, কিন্তু শুরুটা ওইখানে। আপনি গণতান্ত্রিক প্রসেসটা তৈরি করেন, একটা চমৎকার নির্বাচনের আবহ তৈরি করেন, তার জন্য যা যা দরকার সেই পরিবেশটা দ্রুত আপনারা করেন, আর পাশাপাশি কিছু সংস্কার যেটা আপনি করছেন সেগুলো করেন, কিন্তু আপনার মৌলিক জায়গা কিন্তু ওইটা। শহীদ ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর শিকদার লোটন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে শহীদ ইসলাম বাবুল বলছিলেন যে রাজনৈতিক শক্তি একটি বড় শক্তি, যেটা সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করে। আপনার কি মনে হয় যে বর্তমান সরকার সেই বিষয়টি ধীরে ধীরে আসলে উপলব্ধিতে নিতে পারছে, যে কারণে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসতে চায় সরকার? ধন্যবাদ জাহিদুর রহমান খান সাহেবকে। শহীদ ইসলাম বাবুল আমার মানে থাকতে থাকতে খুব ক্লোজ লোক হয়ে গেছে আমার বাবুল ভাই, এবং ইউনাইটেড কিংডম থেকে একজন সফল ব্যবসায়ী এখানে আসছে ভুয়া গ্রুপের। এক মিনিট আপনাকে একটু ইন্টারাপ্ট করে জাহিদের সাথে বলি, এই আলমগীর শিকদার লোটন ভাই, তার দল যে ভূমিকায় রাখে, এটা বলার খুব প্রয়োজন। এই তার দলের ভূমিকা যাই থাক, এখানে আমরা অনেকবার বসেছি, কথা বলেছি। ব্যক্তিগতভাবে উনি কিন্তু সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে, ওনার ব্যক্তিগত অবস্থান আমি দেখেছি, সেই জন্য তাকে একটা সাধুবাদ দেওয়ার দরকার। থ্যাংক ইউ সরি, আপনাকে ইন্টারাপ্ট করলাম। না ঠিক আছে, থ্যাংক ইউ। কবির আহমেদ ভুয়া গ্রুপের ইউনাইটেড কিংডম থেকে আসছে, তাকে অভিনন্দন। বাবুল ভাইয়ের মতো নেতা আমারে অ্যাপ্রিসিয়েট করছে, তার জন্য বাবুল ভাইকে ধন্যবাদ। না, আপনার অবস্থান শক্ত ছিল এবং বরাবরই। এখনো যদি দুর্নীতি কিছু আসে, সেটার আমি বিরোধিতা করবো। দল নাইলে বাইর করে দেবো, এই তো আমি তো এটা এর থেকে আর তো বেশি কিছু করবো না, তারপর আমি জাতীয় পার্টি করুন। আজকে সর্বপ্রথম হলো আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি সারেন্ডার করেছে, এবং উনি পুরুষ বলে এরকম পুরুষই হওয়া উচিত। তার আমি আশু মুক্তি চাই, এটা হলো ইজ মাই ওন ওপিনিয়ন। তারপর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, উনি শহীদ হয়েছেন, এবং কি বোম দিয়ে মেরেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। তার আত্মার প্রতি আমার শান্তি প্রত্যাশা করি। এবং সামনে দুর্গাপূজা, সনাতন ধর্মের এই দুর্গাপূজার হয়তো আমি হয়তো নেক্সট আর কোনোটা আবার আস্তে আস্তে দুর্গাপূজা শেষ হয়ে যাবে, সিরিয়াল আসতে গেলে হয়তো। তার জন্য সনাতন ধর্মবাসীকে অভিনন্দন জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে পূজা করবেন। আমরা একসাথে ধর্ম যার দেশ সবার, আমরা সেই স্টেপই যাচ্ছি। এবং 3000 টন তো আমরা ইলিশ দিচ্ছি। তার মানে কি যে আমাদের তাদের প্রতি একটা দেখি না ভদ্রলোক কি করে, আমরা তো তাদের এটা কালচার, কিছু কিছু কালচার আছে, ইলিশ থাকতে হয়, পূজা এটা থাকতে হয়, আমাদের ধর্মে আমাদের অনেক কিছু থাকতে হয়, তাই না?
তাই এটা করেছে, এটা আমরা ইলিশ দিয়েছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আপনি বলছেন যে রাজনীতির সংস্কার, এবং এই মুহূর্তে এই যে 6 জন সংস্কারক এবং উপদেষ্টা টিম এখন রাজনীতিবিদদের সাথে বসতেছে। নো ওয়ে, রাজনীতি ছাড়া এই যে আপনার লোকে খেলার পর আপনি কইবেন হ্যাঁ ভাই পলিটিক্স করেন না, আমার লাগে এই যে পলিটিক্স করেন না, এরই কিন্তু বিশাল ব্যাপার। এই পলিটিক্সটা সবাই পারে না। তাহলে তো প্রেসিডেন্ট বুশ এরাই তো নামের আগে ডক্টরেট ডিগ্রি লাগাইতো। সবগুলি যারা আছে এখন প্রধান উপদেষ্টা আসছে, উনি ডক্টর ডিগ্রি নিছে, উনি কিন্তু আমি সম্মানের সাথে অনেক সফল রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ আছেন যে তারাও ডক্টরেট করেছেন, এরকম অনেকে আছে। খুব খুব কম, এটা খুব কম আছে। মালয়েশিয়া ওই একটাই আপনি স্যাম্পল দেখাইতে পারবেন, মাহাথির মোহাম্মদ। হ্যাঁ, তা আমি বলবো যে ডক্টর ইউনূস আসছে 4 দিন সফর করে, এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। 3 দশকের মধ্যে এরকম একজন মানে রাষ্ট্রপতি না, চিফ অ্যাডভাইজার বাইডেনের সাথে বসতে পারছে, এবং বসারও যে উষ্ণ আলিঙ্গন, এটা আলিঙ্গনে না, আমি নিজেকে নিজে আই ফিল গ্রেট, বিকজ আমার দেশের যিনি অ্যাডভাইজার তাকে এরকমভাবে আলিঙ্গন করেছে। হ্যাঁ, আন্তরিকতার একটা, এটা তো হয় কি আমরা দীর্ঘদিন যাবৎ ঢলার সমস্যা, ইকোনমিক প্রবলেম, চারিদিক দিয়ে বিশ্বের চারিদিক দিয়ে যে আমাদের কষ্ট, সেই কষ্টটাকে অনেকাংশে লাঘব হবে। এই লাঘবটার জন্যই আমার খুব ভালো লাগছিল। এখন 6 জন সংস্কারক কাজ আরম্ভ করবে 1 অক্টোবর থেকে। আমার মনে হয় ওইখানে শিক্ষাটা থাকলে, একটা মাননীয় প্রধান উপদেষ্টা যদি শিক্ষার বেলায় যদি একজন সংস্কার দিতে পারতো তাহলে ভালো হতো, কারণ আমাদের শিক্ষার কিন্তু মান অনেক কমে গেছে। হ্যাঁ, সেখানেও হচ্ছে, কিন্তু একজন কমিশন যদি ইন্ডিভিজুয়ালি থাকতো সেটা আমাদের জন্য ভালো হতো। আমার ওপিনিয়ন। তাই সেখানে রাজনীতি ছাড়া তো হবে না ভাই সাহেব, রাজনীতি হবে না সব এনজিও টিম দিয়ে বা ইউনিভার্সিটির শিক্ষক দিয়ে বা ভালো একজন আইনজীবী দিয়ে আপনি দেশ ক্ষণিকের জন্য চালাতে পারবেন। আপনারা চালান, কিন্তু সমন্বয় করে না চালালে, এই যে আজকে যে মানুষ বলতেছে এই দেখ 2 মাসের মধ্যে এই সরকার আর পারতেছে না, এই কথাটা আসতো না যদি রাজনীতিবিদরা থাকতো। কারণ রাজনীতিবিদদের না একটা গুণ আছে, গুণটাকে এখানে একজন ব্যবসায়িক আছে তো বাবুল ভাই, রাজনীতিবিদের কাছে আপনি বিজ্ঞান নিয়ে কথা বলেন, সে দেন উত্তর দিয়ে দিব। আপনি একটা ইতিহাস নিয়ে কথা বলেন, সে দেন একটা উত্তর দিতে পারবে। একটা রাজনীতিবিদ 10টা পিএইচডি সমান, একটা পিএইচডি একটা সাবজেক্টের উপরে তার ফিলোসফি। বাট একটা রাজনীতিবিদের কিন্তু আপনি জানেন যে কোনো রাজনীতিবিদের সাথে আলাপ করেন, বিশ্ব নিয়ে চট করে উত্তর দিয়ে দিবে। রাজনীতিবিদ এটা পারে। এই যে আপনি বললেন না যে আইনস্টাইনের ইহুদির ইসরায়েলের প্রেসিডেন্ট বানাইতে বলছিল, উনি হইতে চায় নাই, কারণ উনি নিজে ফিল করতে যে না, যে আমি আইনস্টাইন আমার জায়গায় আমি অনেক বড়, কিন্তু আমি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই, মানে সেটা উনি ফিল করছে। কারণ পলিটিক্সটা না, এই যে পলিটিক্স এটা বিশাল ব্যাপার। নির্বাচন এবং সরকার, আমরা যদি দুই দিকে রাখি, যে একটা সরকার শুধুমাত্র নির্বাচন করার জন্য আসে, আর একটা সরকার দেশ পুনর্গঠনের জন্য আসে, আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন এই মুহূর্তে? আমরা যদি বলি যে গত 15 বছর বা 16 বছরে যে অবস্থা, আগে তো নির্বাচন, আগে শান্তিপূর্ণভাবে সবার সহাবস্থান, এবং সবাই যে মানে একটা ভোট কেন্দ্রে যে সবাই গিয়ে ভোট দিতে পারে, সেই অবস্থাটা ফিল করতে হবে। আর সংস্কারের কথা বললো না বাবুল ভাই, বললো না, এটা তো আনএনিমাস। হ্যাঁ, যেরকম নেদারল্যান্ডের জেল নাই, ওখানে আর কোনো ক্রাইম হয় না, এই কারণে জেল বন্ধ করে দিতেছে। তাই হয় কি আজকের দিনে যেটা সংস্কার 20 বছর পরে এটা নাও থাকতে পারে, সংস্কার কিন্তু চলমান পদ্ধতি। হ্যাঁ, অন টেপে বাইসাইকেল থামলেন তো পড়ে গেলেন। তা আমি সেক্ষেত্রে বলবো সংস্কার হতে থাকুক, অনেক সংস্কার। আওয়ামী লীগ কি করে দেওয়া যায় নাই, আপনি সেলু দিতে হয়, যেন একেবারে ভারতটা টোটাল একটা ট্রু কপিটা বাংলাদেশে লাগিয়ে দিচ্ছে। তবে কি জানেন, ভারত খুব গণতান্ত্রিক কথা বলে, তারা গণতান্ত্রিক বলে একটা রাষ্ট্র, এটা আমি মানি। তবে বিজেপি সরকার এসে একটা ঘটনা ঘটাচ্ছে, আমি দেখছি যে ভারতে মুসলমানদের তেমন সেই স্বাধীনতা নাই, বা মানুষের বাক স্বাধীনতা কিছুটা কেড়ে নিয়েছে। কিন্তু
এত এত গণতন্ত্রের কথা বলে, আমাদের বাংলাদেশের বেলা বলে যে না তোরা চুপ থাক, তোরা আঙ্গ কলে নিয়ে থাকবি, তোরা আঙ্গ সে তুই বাচ্চায় থাকবি, তোরা বাড়বি কম, কথা কবি বলবি কম। হ্যাঁ, এই যে দাদাগিরি, এই দাদাগিরিটা ভারতের কমাইতে হবে না। তো আমরা তো স্বাধীন একটা রাষ্ট্র। আমরা এখন আমাদের প্রধান উপদেষ্টা 4 দিনে সফরে 40টা একটা সাইট মিটিংয়ে গেছে, 50টি বৈঠক করেছেন তিনি, 50টা অলমোস্ট। তারপর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলছে। এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। হয়তো ভারতের সরকার হয়তো করে নাই বা তার সেই সময় হয়নি, কিন্তু সাইড লাইনে তো তার পররাষ্ট্রমন্ত্রী ছিল তো। আমি সম্মানের সাথে বলবো উপদেষ্টার বৈঠক হয়েছে। আলমগীর সাহেদ লোটন, আমি আপনার কাছে আবার আসবো। কবির আহমেদ ভূঁইয়া, আপনার কাছে যেতে চাই। প্রবাসী ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সেই ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে কিনা? বিগত 17-15 বছরের যে বিষয়গুলো ছিল সেখান থেকে আমরা একটু ছোট্ট করে জানতে চাই। তার আগে কবির আহমেদ ভূঁইয়া, স্বল্পকালীন সময়ে বাংলাদেশে এসেও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, যেটি শহীদুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলছেন যে বিভিন্ন সময়ের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 5 আগস্টের গণ অভ্যুত্থানের, আপনার কি মনে হয় যে সেই পরিস্থিতি থেকে জাতি মুক্তি পেতে যাচ্ছে? আমি প্রথমেই আগে আমার পরিচয়টা দিই। আমি স্বল্পকালীন সময় না, আমি বেসিক্যালি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়াতে আমি গত 17 বছর ধরে আমি সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত। কসবা আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া 4, ওই আসনটা সাথে ভাই ওইটা বিএনপির সাথে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটা আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক, গুম করা হয়েছিল। হ্যাঁ, আনিসুল হকের নির্মম নির্যাতনের শিকার। আনিসুল হক আমার এলাকাটাকে আপনার একটা ধ্বংসপুরী বানিয়ে ফেলেছিল। আমার এলাকায় 18 জনকে সে নির্মমভাবে কোনো প্রকার ছাড়া ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। এক পরিবারের 2 ভাইকে হত্যা করেছে। আনিসুল হক, তার সাথে যে কম্পিটিটর ছিল একজন হেফজুল বাড়ি নামে এক ভদ্রলোক, তাকে তার ড্রাইভার সহ গুম করছে। আজকে পর্যন্ত লাশ পাওয়া যায়নি। গাড়িটা বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেছে। আর ঠিক সেই রকম গুমের শিকার আমি হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমার দল থেকে সর্বোচ্চ সংখ্যক বারবার প্রেস ব্রিফিং করছে এবং আপনাদের সাংবাদিকদের সহযোগিতায় আমাকে গুম করে রাখতে পারেনি। আমি 16.5 ঘন্টা পর আমাকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু এই 16.5 ঘন্টা তারা আমার উপরে যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল, এটা সারা জীবনের জন্য আমি ভুলতে পারবো না। আমাকে তারা মেরে ফেলার জন্য 3 বার করে চেষ্টা করছে। কবির আহমেদ ভাই, আমাদেরকে যদি আসলে একটু আরো বিস্তারিত বলেন, ঘটনাটি কবে ছিল, কিভাবে হয়েছিল, আপনার উপর কি ধরনের নির্যাতন চালানো হয়েছিল, আমরা শোনাই, দেশবাসীকে শোনাই এটা। আমি তখন লন্ডনে ছিলাম। লন্ডন থেকে বাংলাদেশে আসছিলাম। আসার পরে আমার একটা প্রয়োজনে আমি সিলেট গিয়েছিলাম। কত তারিখে এটা, কোন সালে? এটা 23শে জুলাই 2023। হ্যাঁ, 2023-এর 23শে জুলাইতে আমি সিলেট থেকে সকালের ফ্লাইটে আসছি। এসে আমি উত্তরার বিনসেন এরকম একটা রেস্টুরেন্ট আছে, আমি ওখানে একটু ফ্রেশ হওয়ার জন্য ওখানে আমি একটু চিন্তা করলাম যে একটু কফি খাবো। আমার অফিসটা হলো আপনার 4 নম্বর সেক্টরে। আমার পিএসকে আমি ফোন করেছি, ওরে সহকারে আমার সাথে গুম করা হয়েছিল। তা আমি ফোন করেছি, ওই ফোনটা থেকে তারা আমাকে ট্র্যাক করতে পারছে। তা আমি যখন কফি খাবো, ওই সময় আমার একটু অস্বস্তি লাগতেছিল, যে কেমন যেন খারাপ লাগতেছিল, মনে হয় যে একটা পূর্বাভাস আর কি, একটা ঝড় আসতেছে আমার উপরে এরকম। তো আমি ওই বিনসেনের রুমার একটু সামনে কফির যেখানে বিল প্রদান করে, এখানে বিল দিব, অর্ডার করব, ঠিক ওই অবস্থায় আমাকে একজন আমি এই দরজাটার সামনে যাইতে আমাকে মনে হয় যে একদম কি বলবো, আপনি বাস পাখি যেরকমভাবে মুরগির বাচ্চাকে ছু মেরে ধরে, এরা 8-10টা লোক আমাকে একদম কোনো কিছু বুঝায় উঠার আগে আমাকে জাপটাই ধরে ফেলাইছে। আমি অনেক চেষ্টা করছি তাদের সাথে দস্তাদস্তি, আমি তো বুঝতে পারতেছি না। এখানে আরও পরে দেখলাম আরও গাড়ি আসতেছে। কোনো কিছু বুঝে ওঠার আগে আমার চোখ বেঁধে ফেলাইলো, হাত বেঁধে ফেলাইলো, তারপরে তারা আমাকে ওই গাড়ির মধ্যে উঠাই ফেলাইলো। তো আমি অনেক চেষ্টা করছি যে মানুষ জানুক যে আমাকে এইখানে কেউ আমাকে নির্যাতন করতেছে বা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম জানানোর চেষ্টা করছি, মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমি একদম গাড়ির নিচে চলে গেছিলাম, কিন্তু
লোকজন সাহস করে নাই আসার জন্য, অনেকেরই নাকি মানে তারা আসতে দেয় নাই। পরবর্তীতে তারা আমাকে ওই গাড়িতে করে উঠায় নিয়ে যায়। গাড়িতে নেওয়ার পরে গাড়িটাই একটা আপনার রিমান্ডের একটা সেল গাড়িটা, ওই যে গাড়িটা, এই গাড়িটার মধ্যে তাদের সব ধরনের যন্ত্রপাতি আছে। আপনার কারেন্টে শর্ট খাওয়ার সব যন্ত্রপাতি, নৌক উপরে ফেলার যন্ত্রপাতি, আপনাকে এরা যে টর্চারিং করছে। আমার কিন্তু আপনি হয়তো শুনে থাকবেন, আমার হার্ট অ্যাটাক হয়েছিল ওই নির্যাতনের পরে। আমার হার্ট অ্যাটাক হয়, আমার হার্টের মধ্যে 2টা রিং পরাইছি, 3টা হার্ট, আমার মানে হার্টের 3টা আর্টারি ব্লক হয়ে গেছে, আমার এই হাঁটুর নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে। এবং শারীরিক আমি যখন পানি চাইতাম, তারা করতো কি, ওই পানির বোতলে একদম শেষে এতটুকু পরিমাণ পানি, এটা এরকম নাইরে নেড়া পানিটার মধ্যে আমাকে দিত। আমি তখন বুঝতে পারি না যে এটা মেডিসিন মিক্স করতেছে। বাবুল ভাই, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। ওই মেডিসিন তারা তো পরিকল্পনা করছে যে আমাকে মেরে ফেলবে, মেরে ফেললে আনিসুল হক আমাকে ভয় পায়, কারণ আমার জনসম্পৃক্ততা এর পেছনে আইনমন্ত্রী আনিসুল হক আর কি। হ্যাঁ, আমি এলাকাতে প্রচুর কাজ করি এবং আমার এলাকাটা আপনার বিএনপি উর্বর। আমরা এরকম এই 17 বছরেও আমরা যত প্রোগ্রাম করছি, কুমিল্লা বিভাগের মধ্যে সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো আমরা করার চেষ্টা করছি। এবং সর্বশেষ আমি ঘুমের আগে আমি ঢাকাতে 2-3টা প্রোগ্রাম করছি। তো ওই প্রোগ্রামগুলোর কারণেই আমি তার চক্ষুশূল হয়ে গেছি। পরে আমাকে যখন আপনার বিভিন্নভাবে তারা মেডিসিনটা যখন খাইছি, আমি তো বুঝতে পারি নাই, গলা তো শুকাই যায়, একদম নাভি পর্যন্ত শুকাই যেত। এরা তো মারতো, আপনার 2 পাশে তো লোক বসা, এইরকমভাবে মনে করেন হাত যদি এরকমভাবে থাকে আর এরকম চোখ বাঁধা থাকলে 2 পাশে তো মানুষ বসা গাড়ির মধ্যে, ছোট পরিসর, কিন্তু এটার মধ্যে তাদের মানে ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্ট, মানে নির্যাতনের সব ইকুইপমেন্ট। হ্যাঁ, তারা এমনভাবে নির্যাতন করছে, আপনাকে প্রশ্ন করতে করতে প্রশ্নের অ্যান্সার 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই। আবার কোশ্চেন, হ্যাঁ আবার কোশ্চেন। তারপরে মানে আমাকে তারা মানে এরকমভাবে তারা আমাকে টর্চারিং করা শুরু করছে, আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। পরে যখন পানি চাই, ওই মেডিসিন মিক্স করা পানি দিছে, আমার কিন্তু পরবর্তীতে ডায়াবেটিক হয়ে গেছে, টাইপ 2। আমার কখনো ডায়াবেটিক ছিল না। আমার কোলেস্টেরল 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, অত্যাধিক হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, এটা বিভিন্নভাবে মানুষের ড্যামেজ করে ফেলে। কিডনিতে এফেক্টেড হয়ে গেছিলাম। তো আল্লাহর অশেষ রহমত, আমি এবার কেড়ে যখন প্রফেসর শাহাবুদ্দিন সাহেব আমাকে রিংগুলো পরানোর পরে আমাকে ট্রান্সফার করে দিলেন, রেফার করে দিলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। আমি ওইখানে প্রপার একটা ট্রিটমেন্ট পাইছি। তারপরে আমি লন্ডনে চলে গেছি। তো আমি ঘুমের যে ইয়েটা আপনাকে বিশ্লেষণ করব, এটা মানে তারপরে কোথায় নিয়ে গেল আপনাকে গাড়ি? এটা আমার গাড়ি তুলে কোথায় নিয়ে গেছে আমি বলতে পারি না। মানে আমাকে তো বিভিন্ন জায়গাতে 16 ঘন্টায় কি আপনার চোখ খুলে নাই? না, খুলে নাই। একবারের জন্য খাইতে দেয় নাই? খাইতে দিছে। আমি বলছি আমি খাবো না, কারণ আমার তো খাবার চলে না। এরা বললো যে এটা লাস্ট খাবার, কিন্তু আমার তো আমি বলে আমি খাবো না। গাড়ি কি চলতেইছে না, থামাইছে, 3বার থামাইছে, আমাকে নামাইছে গাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। আমাকে যখন গাড়ি থেকে নামায় তখন আমি অনুভব করলাম চোখ তো বাঁধা, আবার প্রস্রাব করতে দেয় না। হ্যাঁ, প্রস্রাব, আমি নামাজ পড়ি, নামাজের টাইম যাচ্ছে, আমি বলতেছি নামাজের টাইম হইলে আমি মানে এরা অজু করার কোনো সুযোগ নাই। তো আমি কি করবো, তাইম্মুম করে আমি নামাজ পড়ি। তা আমি যখন অনুভব করলাম যে আমার সামনে গর্ত, আমি ফিল করলাম যে আমাকে নামাইছে এই পর্যন্ত আপনার ঘাস, ঘন ঘাস, এমন একটা জায়গাতে নামাইছে। নামানোর পরে তো তাদের পরিকল্পনা ছিল এখানে আমার গুলি করে দিবে, আমাকে এখানে মেরে ফেলবে। তাদের পরিকল্পনা ছিল যে এখানে মেরে ফেলবে। কিন্তু ততক্ষণেই আমারে বললো যে রিজভি সাহেব আপনার কি হয়? আমি বললাম আমাদের দলের নেতা হয়। আবার আমার নিয়ে গাড়িতে উঠাইছে। তখন আমি ধারণা করলাম, যে আইডিয়া করলাম, হয়তো আমাদের মধ্যে থেকে আমার ড্রাইভারটা হয়তো মুক্তি পাইছে। যদি ড্রাইভারটা যদি পালাইতে না পারতো, তাইলে তো আর আমার খোঁজ খবর পাওয়া গেল, নইলে আমার নিয়ে যেত আর ফেরত দিত না। ড্রাইভারটাকে অ্যারেস্ট করতে পারে নাই বিদায় তারা সাথে সাথে খবর হয়ে গেছে। তারপর রিজভি ভাই প্রেস ব্রিফিং করছে। ওই সময় প্রেস ব্রিফিং চলে আসছে, যখন আমাকে নামাইছিল তখন প্রেস ব্রিফিং চলে আসছে। সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেই জন্য তারা আর ওই সময় আর আমার মারতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এরপরে আরও 2বার চেষ্টা করছে, আমার নামাইছে 2বার করে। আমারে বলছে এই গাড়িতে যারে উঠাই তাকে আর কখনো ফেরত দিই না। এই গাড়িতে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমি তো আমার আম্মাকে নিয়ে সিঙ্গাপুর যাব, আমার ট্রিটমেন্ট করা দরকার, আম্মা অসুস্থ, আমার বাড়িতে জানছে কিনা যে আমি যে আপনাদের ইয়েতে চলে আসছি। আমার বলে আপনার উপর দিয়ে কি চলতেছে আপনি বুঝতেছেন না, আপনার উপর দিয়ে কি যাচ্ছে আপনি বুঝতেছেন? আমার তো আসলে আমি তখনও বুঝতে পারতেছি না যে আমার উপরে কি যাচ্ছে। আমি চিন্তা করছি যে হয়তো একবার আমার যেটা ধারণা হলো যে হয়তো আর আমাকে ছাড়বে না।
তা আল্লাহর অশেষ রহমত, রাতের তখন বাজে 3টা বা 3:30টার দিকে এমন এক সময় আমাকে আপনার আমার আর পিএস ছিল আজাদের বাড়ি ছিল যশোর, দুইজনকে রাস্তার পাশে আবার নামাইছে। তখন নামাইছে পরে তখন আমি চিন্তা করলাম যে এই নামানোটা মনে হয় শেষ নামানো। পরে বলল যে আমার কানের কাছে বলল যে আপনার এই গাড়িতে আমরা যাকে উঠাই তাকে কখনো ফেরত দিই না, আপনার অশেষ রহমত, মা বাপের দোয়া আর আপনাদের জানাজানি হওয়ার কারণে দিয়ে গেলাম। আমার আজাদরে রেখে গাড়িটা চলে গেল। আমরা তখনও আতঙ্কে ছিলাম, চোখ খুলে দেয় না চোখ খুলে দেয় নাই। তখন আমরা চুপ করে বসে রয়েছি, আমি আর আজাদ বসে রয়েছি। তো বেশ কতক্ষণ যাওয়ার পরে আমরা ডাকাডাকি করতেছি, ভাই আপনারা কি আমাদেরকে শুনতেছেন, কোথায় রাখছেন আমাদেরকে? তো আজাদের কণ্ঠ পাইলাম, আজাদও বলতেছে। আমি বললাম আজাদ, তখন বললাম যে মনে হয় ওনারা নাই, আপনারা কি শুনতেছেন, আমরা কি চোখ খুলবো? তখন আমি আজাদের চোখ খুলছি, আজাদ আমার চোখ খুলছে, আজাদের হাতগুলা খুলে দিছি। খুলে আমরা যেখানে আবিষ্কার করলাম এখানে মস্তুল একটা জায়গা আছে আপনার 300 ফিটের এখানে, ওই যে রাখে সাধারণত, হ্যাঁ ওই জায়গাটা ওই পাশে নির্জন খালি। আমি মনে করছি পদ্মা নদীর আশেপাশে কোথাও হয়তো আসি, আমরা তখন বুঝতে পারতেছিলাম যে কোথায় আসি। শীতলক্ষার পাহাড় ছিল সেটা। হ্যাঁ, তখন জিজ্ঞেস করলাম, একজন লোকরে দেখতেছি অনেক দূরে, সে নিরাপত্তা প্রহরী। কয়টা বাজে তখন আপনাকে রাখলো? রাতের 3:30। ও মাই গড। পরে আমি ওই আস্তে আস্তে তার কাছে গিয়ে, সে ভয় পেয়ে গেছে। আপনারা এখানে কিভাবে আসছেন? আমি বললাম যে ভাই আমাদেরকে তো গাড়িতে করে নামাই দিয়ে গেছে। আর এই লোকটা তখন বলল যে এইখানে অহরই এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের মানে অনেক মানুষ লাশও পাওয়া যায়। কবির ভাই, আমরা একটা বিরতি নিতে চাই। আপনার কথা শুনলাম, অনেক নির্মম কাহিনী, যেটি আমার আরো আমরা কিছু আবার কথা শুনবো, বলবো, এটা আর আবার আপনি শুনবো। আমরা একটা বিরতি নিতে, আমরা শুনছিলাম কবির আহমেদ ভূঁইয়ার কথা। তিনি বলছিলেন, আমরা অনেক সময় অনেক গল্প শুনি, কথা শুনি, নেতারা অভিযোগ করেন। আজ আমরা একজন সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যিনি ভুক্তভোগী তার বক্তব্য শুনলাম। 15 বছরে আপনার নামে অনেক মামলা, অনেক সময় আপনি কাটিয়েছেন, শুধুমাত্র রাজনীতি করার কারণে আপনাকে এই প্রতিহিংসার শিকার হতে হয়েছে। সেই সব দিনগুলোর কথা আসলে কি ভুলে যাওয়ার মতো? অনেক দুর্বিষহ অভিজ্ঞতার ব্যাপার আছে। আমরা যারা রাজনীতি করি, যে রাজনীতিবিদরা না আসলে মানে কি বলবো, জুতার মালা, ফুলের মালা, নিপীড়ন, আবার অভিনন্দন, আবার এইসব মেনেই আমাদের জীবন। আসলে এটাই আমাদের জীবন। মনে করেন এরকম সব তিক্ত অভিজ্ঞতা আছে যেগুলো যদি শেয়ার করি, এখানে অনেক কিছু শেয়ার করবার আছে। তো মানে নিজস্ব মানুষ, আপনজন, তাদের কাছ থেকে এমন আচরণ পেয়েছি যেটা আপনি ভয় হোক বা যে কারণেই হোক, যেটা অনেক সময় মানে হৃদয়ভেদী, রক্তক্ষরণ হওয়ার মতো। আবার অচেনা মানুষ, তাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, সেটাও মানে মানে অবর্ণনীয়। একটা শুধু বলি, দেখেন, ধরেন এই যে করোনা হয়েছে, তো এই করোনার মধ্যে যখন মানুষ বাবার ডেড বডি ফেলে চলে যায়, তখন আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার হাসপাতালে মানুষের কোনো অভাব নাই, ঘরের মধ্যে মানুষ, মানে যখন এটা খুব আতঙ্কের নাম ছিল। এই ভালোবাসার উদাহরণও কিন্তু আছে। পৃথিবীর যে প্রান্তে গিয়েছি, একেবারে যেখানে বাঙালি নাই, নরওয়ের শেষ প্রান্তে, সেখানেও একটা ছেলে এসে সালাম দেয়, ভাই আমি ছাত্রদল করতাম, আমার বাড়ি হাতিয়া, আমি এখানে লিবিয়াতে চলে এসেছি, রেস্টুরেন্ট আমার, আপনি এখানে আসবেন, থাকবেন আজকে। এরকম ঘটনাও আছে। ইতালি রোমে গিয়েছি, সেখানে তো মানে ভ্যাটিকানের সামনে মিছিল হয়ে যায়। আবার এরকম অভিজ্ঞতা আছে, একটা জিম করতে গিয়েছি, টাকা দিয়ে জিম করি, আমার হাঁটা অবস্থায় আমাকে ডেকে বের করে দিয়েছে, ভাই এখানে আপনি আসবেন না। বিষয়টা অনেক ছোট কিন্তু অনেক হৃদয়ভেদী। আমি কেন আসতে পারবো না ভাই, আমি তো টাকা দিয়ে করে, আমি তো নিয়ম ব্রেক করছি না। বলে না, এখানে আওয়ামী লীগের নেতারা আসে, সরকারি অনেক কর্মচারী আসে, আপনি আসলে অসুবিধা। হ্যাঁ, তো আপনি আমাকে লিখে দেন যে বিএনপি আর কুকুর নিষিদ্ধ। এরকম ঘটনাও আছে। নিজস্ব আত্মীয় প্রয়োজন যারা আমাদেরকে দাওয়াত দেয় নাই, পারিবারিক সামাজিক অনুষ্ঠানে ভয়ে একটা ছবি তোলার সাহস পায় নাই আমাদের সাথে, যৌক্তিক কারণও আছে। আমার পরিবার পরিজন, মানে আন্দোলন হয়েছে ঢাকায়, শুরু হয় নাই, গ্রামে থেকে আমার ভাইকে তুলে নিয়ে চলে গেছে রাতের বেলায় 1টার সময়। আমার মায়েকে কেউ কখনো ভালো ব্যবহার করছে, কেউ যায় কখনো বলে যে আপনি কি ছেলে জন্ম দিয়েছেন, ঢাকায় সন্ত্রাসী করে, এরকম। আর বয়স্ক মানুষ গ্রামে, আমার বাড়িতে লোক থাকতে পারে না, আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চারা রাতের বেলায় কান্নাকাটি, তারা এগুলো অভ্যস্ত না। তো আমার স্ত্রী বাসায় থাকতে পারে না, আমার ছেলের ম্যাট্রিক পরীক্ষা এই অক্টোবরের আন্দোলনের সময়, তার সাথে যাই মহিলা পুলিশ নিয়ে ডিবি র্যাক এডিসি প্রতিদিন যায় বসে থাকতো বাসার নিচে, তার সাথে বলতো সে একটা চাকরি করে, তারা বাসায় থাকতে পারে না, বাসা ছাড়া। আমার ছেলের পরীক্ষা, একটা মানসিক একটা টর্চার। রাজনীতি করি আমি, আপনি বলেন আমার পরিবার কি করেছে। আমি একটা অভিজ্ঞতা বলি, প্রথম যেদিন কারফিউ, একটা অভিজ্ঞতা বলি।
প্রথম যেদিন কারফিউ দিল আমি গ্রিন রোডে ছিলাম মানুষের সাথে, আমার সামনে 2 জন মানুষ মৃত্যুবরণ করলো, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ওখান থেকে গুলি করলো টার্গেট করে, একেবারে সামনে পড়ে গেল, কেউ সরলো না, একজনের মাথা খুলি উড়ে গেল। তা আমি একটা বাসায় থাকতাম, আমার বাসা ওই এলাকাতেই, আমার বাসায় আমি থাকিনি, আগের দিন আমি অন্য বাসায় ছিলাম। তো ওই দিন যখন কারফিউ দিয়ে দিল হঠাৎ করে, প্রথম কারফিউ আমার মনে আছে, সেদিন সমস্ত নেট বন্ধ করে দিল। আমার পার্টির চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করলাম, আমাকে মেসেজ দেওয়া হলো যে আপনি এই নাম্বারে কথা বলেন, একটা সাধারণ নাম্বার, নট হোয়াটসঅ্যাপ। আমি অনেক চেষ্টা করে তাকে 4-5 বার চেষ্টা করে আমি তাকে পাইলাম, তিনি আমাকে মেসেজ দিলেন যে কী করতে হবে, কারণ সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। বলে সবাইকে বলে দেও কর্মসূচি অব্যাহত রাখতে হবে, কর্মসূচি বাড়াইতে হবে। সর্বশেষ ওনাকে পাইলাম, তারপরে তো কয়েকদিন নেট বন্ধ। তা রাতের বেলা আমি চিন্তা করলাম, আমি যে বাসায় থাকলাম সেখানে আমি ডিভাইস চুজ করছি, আর ডিবি যে হারে মারে নিয়ে খবর পাইতেছি, ধরে নিয়ে মারাত্মক, কিসের নেতা কিসের কি মারাত্মক টর্চার করছে। এবার আমি শুনতেছি, খবর পাচ্ছি প্রতিনিয়ত। তা আমি চিন্তা করলাম ডিবির হাতে তো ধরা খাওয়া যাবে না কোনোভাবেই, তাহলে কি বাঁচার একটা পথ, ডিভাইস আমি ওই বাসায় রাখলাম, রেখে আমি আমার কোনো লোক সাথে নিইনি। যখন কারফিউ দিয়েছে, রাত 10টা বেজে গেছে, 8টা না 9টার সময় কারফিউ ঘোষণা করেছে। তা আমি যখন 10:30টায় বেরোইছি আমার বাসা থেকে হাতিরপুল এলাকায়, দেখলাম মানুষ খুব চোরাচুটি করছে, মানে একটা অস্থিরতা, এই কাঁচা বাজার, এই যে মানে কারফিউ তো অভিজ্ঞতা নেই আসলে আমাদের দেশের মানুষ, দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, কি না কি একটা ব্যাপার, মানুষের মধ্যে আতঙ্ক, ছুটাছুটি, যে যেমনি পারছে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তা আমি একটা বাসায় যেখানে থাকবো বলে ঠিক করেছি, আগের রাতে ছিলাম, ওইখানে গিয়েছি, 11টা বেজে গেছে তখন। ওই বাসায় পৌঁছালাম, পৌঁছানোর পরে যেই বাড়ির মালিক যে থাকে, সে আবার একটা চাকরি করে, সে বলতেছে ভাই আপনার সাথে কি সকালে আপনি বেরোয়েছেন, হানিফ সাহেবের দেখা হয়েছিল, হানিফ ভাইয়ের। হানিফ ভাইকে কই, এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, পরিবাগে আর কি, কাজ সারছে, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। হ্যাঁ, উনি আমাকে দেখেছে, আমাকে চিনেছে, ওর কাছে জিজ্ঞেস করেছে, রাতের বেলা আমার অত ইনফরমেশন দিয়ে নিয়ে যাবে, আমি এখানে কেমনে থাকবো, আমার সাথে কোনো ফোন নাই, রাস্তাঘাট খালি হয়ে গেছে তখন, কোনো লোক নাই, আমি এখন কোথায় যাব। তারপরে আমি কি করলাম, আমি একটা টি-শার্ট পরে, একটা কাপড় পরে আমি ওই অবস্থায় রিস্ক নিয়ে বের হইলাম, কারণ ওখানে তো আর থাকা যাচ্ছে না কোনো অবস্থাতেই, জেনে শুনে। তো আমি বের হয়ে আমি সেগুন বাগিচে আমার একটা বাসার কথা মনে পড়লো, আমি ওখানে যাব। ইতিমধ্যে রাস্তায় কোনো লোক নাই, 2-একটা রিক্সা টিক্সা আসে ভুতুরে, মানে ওর মতো এনআফসি ভো করে চালাচ্ছে, কারো কথা শুনে না, ডাক দিলে কিচ্ছু না। তা আমি টি-শার্টটা মাথায় বেঁধে পাগল সাইজা আমি সেগুন বাগিচায় চলে গেলাম। ওই বাড়ি যাই দেখি ওখানে লাইট টাইট বন্ধ, সব মানে কলাপসিবল, গেট টাইট অফ করা। তা আমি নক করতে করতে দারোয়ান আসলো, এসে বললো যে আমি বললাম যে ওই ফ্ল্যাটে যাবো আমি। তো যাই হোক, তাদেরকে ডাই গেল, তারা ভূত দেখার মতো একটা অবস্থা, আমার দেখে তারা বিব্রত, ভয়, নানান ধরনের ব্যাপার আছে। আমি একটা রেড ওয়ান্টেড মানুষ ওই সময়। তো যাই হোক, কি করবো, আমি বললাম আমার থাকতে হবে এখানে, আমার উপায় নাই, আমার কই যাবো এখন, কারফিউ। তখন না ভাই ঠিক আছে থাকেন। তো ওরা মানে রাতে ঘুমাই টমাই নেই, আতঙ্কে। যাই হোক, পরের দিন আমি অন্য আশ্রয়ে চলে গেছি। যে বাসায় গেছি আমার এক আপনজনের বাসা, সেও সরকারি চাকরি করে। যাই হোক, তো যাই হোক, ওই বাসার মধ্যে ছিলাম, তারা আমার ভালোই খাতির যত্ন করছে, সেবা শুশ্রূষা করছে, ওখান থেকে আমি কাজকর্ম করছি, বের হয়েছি বা করছি ছদ্মবেশ ধারণ করে। ওরা বলতেছে ভাই বারান্দায় যাবেন না আপনি। কখনো কখনো আমি একটু বারান্দায় যাই, তাদের ফ্যামিলি বাসা, তাদের প্রাইভেসি। কেন বারান্দায় যাবে না, ওই বাসায় ওই ফ্ল্যাটের ওরা হইলো আওয়ামী লীগ করে, তো কঠিন আওয়ামী লীগ, আর ওরা আপনারা চিনে, সেই জন্য আপনি ওখানে যাবেন না। মানে এইসব অভিজ্ঞতা আর কি আমাদের। আমি আবার আসবো আপনার কাছে, শুনবো এই গল্প। যে আলমগীর শেখদের লোটন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আসলে কি রাজনীতি এমন হওয়া উচিত ছিল, এমন রাজনীতি তো আপনারা প্রত্যাশা করেন? এই রাজনীতি কে প্রত্যাশা করে বলেন তো জাহিদ ভাই? এটা কোনো কথা? আওয়ামী লীগ 100 বছর থাকুক না, এটা আওয়ামী লীগ বলে? এই দেশ স্বাধীনতা আন্দোলনে আওয়ামী লীগের যে ভূমিকা, এটা মানুষ অস্বীকার করে না, একটা কথা না। আমি না বিশ্বাস করতাম না, বিকজ আমি তো বরাবরই আওয়ামী পরিবারের সন্তান। বঙ্গবন্ধু যেদিন মারা গেছে সেদিন কিন্তু আমি এমপি হোস্টেলে ছিলাম। তাই এটার জন্য বাইরে একটা 4-5-এর ছাত্র আর কতটুকু বুঝি। বঙ্গবন্ধু মারা যেমন নাকি এদেশের মানুষ মিষ্টি বিলিয়েছে, এই কথাটা না আমি বিশ্বাস করতাম না। দেখ, এটা দুষ্টামি, আর এটা আসলে ইচ্ছাকৃতভাবে কয়, বঙ্গবন্ধুর পছন্দ করে না সেই কারণে। এবারে আন্দোলনে কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, হ্যাঁ মিষ্টি বিলাইছে, আওয়ামী লীগ নাই। এই যে উৎসব, এই উৎসবে আমি 90-এর আন্দোলনে ভাই ছিলাম না, আমি নিজে আসলাম তখন স্বৈরাচারের সহযোগী, আমি নিজে পলায় বাঁচি না। হ্যাঁ, এবার আন্দোলনটা আমি স্পষ্টভাবে নিজে শহীদ মিনার গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, আমি আমার নাতিদের নিয়ে, আমি মেয়ের নিয়ে আমরা গিয়েছি, আমরা আন্দোলনে শহীদ হয়েছি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন তো থাকতে হইব, আমাদের ছেলে মেয়েরা মারা যাচ্ছে, আমরা ঘরে বসে থাকতে পারি না তো ভাই। উনি যে এটা বললো না যে এই যে অত্যাচার, আমার মনে হয় কি এই ব্রিটিশের সময়
ব্রিটিশের সময় ওই সিপাহী বিদ্রোহের সময় 1857 সালের পর 1861 সালে পুলিশ আইন হয়েছিল। ব্রিটিশের সব আইন পরিবর্তন হয়ে জায়গায় আইনটা রয়ে গেছে। এটা সংস্কার করতে হবে। পুলিশ গুলি করব, যে লোকটা কেউ মেরে ফেলতেছে ওকে গুলি করব, শুনতেছিলাম। এবং রাষ্ট্র সম্পদ বাঁচানোর জন্য গুলি করব। আবু সাইদ উইদাউট আর্মস, হ্যাঁ, দাঁড়ায় রয়েছে, তাকে গুলি করে মেরে ফেলতেছে। সাধারণ ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেরে ফেলতেছে না। তো এটার কারণে এখন আইনের একটা পুলিশি আইনের এই ড্রেস পরিবর্তন, এই ধরেন তাদের এই বিভিন্ন লোগো চেঞ্জ করে লাভ নেই রে ভাই। এখন একটা ব্যাপক একটা পরিবর্তন, জাপানের সাথে একটা মিলে একটা কাজ করতে চাচ্ছে। আমি মনে করি যে জাপানের পুলিশের সাথে আমাদের পুলিশের একটা যোগসূত্র লাগাইতে চাচ্ছে, ভালো তো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসতেছে, এটা আমরা হয়তো সোয়াবিন তেলের কি পাম অয়েল পাইতে পারি। আমাদের ছেলেরা, আমাদের ছেলে মেয়েরা ওখানে চাকরি করতে যেতে পারে, তাই না? এই যে সুবিধাগুলো। আবার দেখলাম জাপানের নিউ প্রাইম মিনিস্টার ন্যাটোর ব্যাপারে দক্ষিণ পূর্ব এশিয়াতে ন্যাটোকে নিয়ে আসার জন্য একটা বার্তা জাতিসংঘে বা কোথায় জানি দিল দেখলাম। তাইলে ন্যাটো এগুলো আসলে এই ভদ্রলোকগুলি আসা উচিত। আমরা তো আসলে স্বাস্থ্য না থাকলে আমাকে ঠিক থাকে না। অতিমাত্রা গণতন্ত্র দিয়ে আমাকে শুয়াই দেওয়া, এটা এই গণতন্ত্র আমাদের দরকার নেই। রটন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। কবির আহমেদ ভূঁইয়া, আপনি যেটি বলছিলেন, আপনার এই যে ভুক্তভোগী যে আচরণ আপনার সঙ্গে করেছেন বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে ধরনের আঘাত আপনি পেয়েছেন, তারপরও রাজনীতি কেন করছেন? কসবা খাওড়াবাসীকে আপনি কি দিতে চান? আসলে বাবুল ভাই কিন্তু একটা প্রথম থেকে যে অ্যান্সারগুলো আপনার দিচ্ছেন সেখানে আমার অ্যান্সারটা নিহিত আছে। আমি কসবা খাওয়ার ব্যাপারে বলবো। রাজনীতি আসলে যারা করে তারা দেশপ্রেম থেকে জনগণের সেবা করার স্বার্থে, মানুষের সেবা করার স্বার্থে অটোমেটিক এটা চলে আসে। পলিটিক্সটা একটা বাংলাদেশের পলিটিক্সের অনেকটা নেশার মতো, মানুষের সেবা করতে চায়। এটা একটা নেশা। আপনি যতই ব্যবসা বাণিজ্য যেখানেই করি না কেন, এখন এমন একটা যুগ বেরোইছে, অনলাইনের যুগ, হোয়াটসঅ্যাপ খোলা থাকে, সারা পৃথিবীতে যেখানেই ভ্রমণ করি ওপেন থাকে আমার এলাকাবাসীর জন্য। তো এখন রাজনীতি একটা নেশা। আমি মনে করেন বিএনপিকে একটা পাগল যেভাবে ভালোবাসে, ওনার বাবুল ভাই বা ওনাদের মতো আমরা যারা আছি, আমরা আসলে দলটাকে ভিতর থেকে লালন করি, কোনো কিছু পাওয়ার আশায় না, এমনিই ভালোবাসি। এটা এমনিই ভালোবাসি, কি পাবো না পাবো সেটার বিষয় না। বিষয় হলো এটাকে ভালোবাসি, এটার মাধ্যমে দেশকে সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই। তো কিছু বিষয়, আমি গুমের বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। আমার এলাকাটাতে আপনার 18 জন মানুষকে এই আনিসুল হক গুম করছে, মানে হত্যা করছে, গুম না হত্যা করছে, বিভিন্ন সময় ক্রস ফায়ার দিছে। আপনি জানেন আমার এলাকাটা সীমান্তবর্তী এলাকা এবং ওই পাশটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের আপনার বড় বড় পাহাড়। আমাদেরও পাহাড় আছে, সুন্দর, আমাদের পাহাড়গুলো অত্যন্ত সুন্দর। মানে এই এলাকার ওখানে কিন্তু কসবাতে কিন্তু আমাদের এলাকাতে একটা গ্যাস ক্ষেত্র আছে, হ্যাঁ, এই কুল্লাবাড়িতে একটা গ্যাস ক্ষেত্র আছে। তো এখন এই আনিসুল হক এবং কি করছে জানেন, এই এলাকার যত সুন্দর পাহাড়গুলো আছে সে 7টা পাহাড় একদম ধ্বংস করে ফেলাইছে, কাইটা ফেলাইছে। তার লোকজনের একটা নেশা, তার কিন্তু জমির প্রতি খুব নেশা ছিল। তার ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, অথচ টাকা সম্পদের নেশা। মানুষের কত টাকা থাকতে হয়, কি পরিণতি দেখেন, শিক্ষা নেয় না মানুষ। সে আমার এলাকারে তছনছ করে দিছে এবং আমার এলাকা মানে কসবার আমাদের এই বিএনপির সাধারণ সম্পাদক তাকে মেরে ফেলতে চাইছিল। তার মানে আমাদের সম্মেলনের সময় সম্মেলন বন্ধ করার জন্য তাকে উঠাই নিয়ে গেছিল। তারে উঠাই নিয়ে থানাতে হস্তান্তর করে নাই, তখন মানে লোকজনের চাপের মুখে পরে ছাড়তে বাধ্য হয়েছে। মানে একটা আমাদের খুনটা যেন ভেরি ইজি ছিল। যদি এই সরকারের আওয়ামী লীগের যদি মানে এই 5 তারিখে পতন না হইতো, 1 মাস লিঙ্গার হইতো, আমার কসবার কমপক্ষে আমার 7-8 জন নেতার ফাঁসি হয়ে যেত। কসবার প্রত্যেকটা নেতাকর্মীর নামে অনেকগুলো মামলা, শত মামলা, মানে শত মামলা। মানে উনি, আপনি তো বুঝতেই পারেন যে আনিসুল হক গোটা বাংলাদেশের একটা কারাগারে পরিণত করে দিয়েছে। সে আইনকে ব্যবহার করছে যাচ্ছে তাইভাবে। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসাটা হয়েছে 2 প্রকৃতির বিজনেস করি। একটা হলো আমি গার্মেন্টসের মার্কেটিং করি ওয়ার্ল্ড ওয়াইড। আমার ব্যবসাটা মানে বেসিক্যালি আপনার
ইউরোপিয়ান ইউনিয়নে বিস্তৃত। ইউরোপিয়ান ইউনিয়নে আপনি দেখবেন সবাই বিভিন্ন ইয়েতে ইউনিফর্ম পরে, ড্রেস পরে, অনুষ্ঠানে যে ড্রেস কোড থাকে সবখানে এভরিহোয়ার। আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্লিনার আছে, মানে আমাদের যেমন সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা বিভিন্ন ড্রেস পরে, তাই না? ওইগুলো তারা টেন্ডার দেয়। তা আমি একটা ইটালিয়ান কোম্পানির সাথে গত 15 বছর যাবত তাদের সাথে আমি জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করি। ওদের সাথে থেকে আমি ওই টোটাল ইউরোপের বিভিন্ন জায়গাতে টেন্ডারগুলোতে আমি অ্যাটেন্ড করি। এবং এই রিসেন্টলি একটা টেন্ডার পাইছি আমি কস্তা 7 ইয়ার্সের জন্য। একটা টেন্ডার পাইলে, কস্তা কফির নাম শুনছেন না? নাম করা কফি, কস্তা কফির। তো আমি যখন এই বিভিন্ন জায়গাতে টেন্ডার দিতে যাই, তখন আগে যখন বিভিন্ন সময় যে তোমার দেশে ব্যবসা করতে যাইতে পারতেছি না, কারণ আওয়ামী লীগের যে অবস্থাটা ছিল, এই অবস্থা বিশ্বাস করে কেউ বিজনেসটা যে বাংলাদেশে আসবে, বাংলাদেশ যে ডেভেলপ করবে, এই সাহসটা পায়নি। আমার কাছেও বিনিয়োগকারী আসছিল 2014 সালে, বিনিয়োগকারী আসছিল আপনার। তখন এই তাদের একটা টার্গেট ছিল 20,000 কোটি টাকা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি তারা অ্যানালাইসিস করছে, এটা তো নিজস্ব আছে, মানে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখে যে এটা বাংলাদেশে বিনিয়োগ ফ্রুটফুল হবে না। পরে বিনিয়োগটা চলে গেছে অন্য দেশে, মালয়েশিয়াতে চলে গেছে, আপনার এই ভিয়েতনামে চলে গেছে। তো এখন মনে করেন এই যে এখনকার যে পরিবেশটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব ওয়ার্ল্ড ওয়াইড। ওনার যেখানে আমি যাই, বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করি বা আমার কাস্টমারদের সাথে ডিল করি বা কোথাও গেলে ইউনূস সাহেবের কথা বলে, যেটা তোমার দেশের এইটা আমাদের দেশেও ফলো করে। তারা বলে তোমার দেশের এই যে সামাজিক যে বিজনেসটা আছে, আমার দেশেও ফলো করে, আফ্রিকার বিভিন্ন দেশে ফলো করে। আমার আফ্রিকার বিভিন্ন দেশের সাথে আমার একটা ক্লোজ রিলেশন আছে। আপনার জাম্বিয়ার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, নাইজেরিয়ার সাথে ভালো সম্পর্ক আছে। এই করোনাকালীন সময়ে নাইজেরিয়া গভর্নমেন্ট আমার কাছ থেকে ওই সময় বাংলাদেশে কিন্তু বিমান ওঠানামা বন্ধ ছিল, আমার কাছে একটা প্রাইভেট জেট পাঠাইছে আমি করোনার কিছু মেডিসিন দেওয়ার জন্য। ওই সময় তাদের একটা স্টেটের এই গভর্নর অসুস্থ ছিলেন, করোনায় আক্রান্ত হয়েছিলেন, ভদ্রলোক মারা গেছেন। তো তার জন্য সরকারের পক্ষ থেকে আমার কাছ থেকে মেডিসিন সংগ্রহ করার জন্য, মানে তারা কোনো কিছুই চলে না, তারা বিমান পাঠাই দিয়েছে। তো এখন আমি যে সারা পৃথিবীতে যে এই গার্মেন্টসের যে ব্যবসা বাণিজ্যটা করি, এখন বাংলাদেশে এখন একটা পরিবেশ আশা করতেছে তারা যে এই ব্যবসাটা বাংলাদেশে সম্প্রসারিত হবে। আশা করি আজকেও আমি একজন কাস্টমার থেকে আস্থার সংকটটা কাটিয়ে যাবে। হ্যাঁ, আশা করি যে আগামী দিনে যদি একটা নির্বাচিত সরকার আসে, তাহলে আমাদের যে গ্যাপগুলো আছে ইনশাল্লাহ ফিল আপ হয়ে ইনশাল্লাহ সামনের দিকে আমরা। জি কবির ভাই, আমরা শহীদুল ইসলাম বাবুল ভাই আলোচনা যেটা নিয়ে আমরা করছিলাম, সরকার এবং নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অনেক নামে সরকার আসতে পারতো, তা না এসে অন্তর্বর্তী সরকার। এই সরকারের আসলে মূল ফোকাসটা কোন দিকে, দেশ পুনর্গঠন না নির্বাচন? শোনেন, সরকারের ফোকাস কোন দিকে সেটা সরকারের লোকরাই বলতে পারবে, কিন্তু আমরা যেটা দেখছি অন্তর্বর্তী সরকার ঠিক আছে, এটা কেয়ারটেকার সরকারও না। হ্যাঁ, কেয়ারটেকার সরকার তো আমাদের সংবিধানে একটা প্রভিশন ছিল, যেটা ওই 14 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তুলে দিল। হ্যাঁ, অতএব তত্ত্বাবধায়ক সরকার এটা না, এটা একটা বিশেষ ধরনের ওই একটা আমাদের সংবিধানে একটা টার্ম আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি। এটা নেসেসিটির প্রয়োজনেই এই সরকারটা আসছে এবং এর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স আছে। অতএব সংবিধান বা সাংবিধানিক ধারাবাহিকতার কোনো বাইরে জানাই। এখন তাদের ফোকাস কি বা তাদের কাজ কি সেটা, যেমন প্রফেসর ইউনূস সাহেবের কথা উনি বলছিলেন, আমি শুনছিলাম। হ্যাঁ, অফকোর্স হি ইজ এ গ্রেট ম্যান এবং তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এটা ঈর্ষণীয়, যেটা অনেকে যে এবং কেউ তার কারণে বাংলাদেশের র্যাঙ্কিং বিভিন্ন ক্ষেত্রেই অনেক একসাথে অনেক উপরে উঠে গেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশিরা আছে তারা, যেমন সৌদি আরবে, আমি কালকেই অনলাইনে দেখছিলাম একজন কাজ করেন, তিনি সৌদি আরবের জেদ্দা পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইউনিভার্সিটি সৌদি আরবের, সেই ইউনিভার্সিটিতে প্রফেসর ইউনূস একটা বক্তৃতা দিয়েছিলেন 16 সালে। একটা অসাধারণ বক্তৃতা উনি দিয়েছিলেন, যদিও উনি পেট্রোলিয়াম খনিজের লোক না। সেখানে দেখলাম একজন কমেন্ট করছে যে এই বক্তৃতা দেওয়ার পরে প্রফেসর ইউনূস, আমার যে কফিল, তার কাছে আমার সম্মান বেড়ে গেছে, ওই মালিকের কাছে, যে তোর দেশে এত জিনিয়াস, এত মানে কি মেরিটিয়াস মানুষ আছে, এত চমৎকার কথা বলে আমাদের এই সেক্টর নিয়ে, তাহলে তো তোকে সম্মান করতেই হয়। সেই জন্য ভ্যারি করে ম্যান টু ম্যান। হ্যাঁ, তবে প্রফেসর ইউনূসকে নিয়ে আমরা যেটা দেখলাম জাতিসংঘের অধিবেশনে, যেটা দেখলাম অভাবনীয়। অনেকে বলে যে মোদি, নরেন্দ্র দামোদর মোদির সাথে প্রধানমন্ত্রী বা আমাদের প্রফেসর ইউনূসের বৈঠক কেন হলো না, হ্যাঁ, বা উনি করেন নাই, বিষয়টা ওরকম মোটেও না। কারণ ভারতীয় কূটনীতিক, তাদের চ্যানেল অত্যন্ত শক্তিশালী, তারা জানেন যে প্রফেসর ইউনূসকে নিয়ে কী মাতামাতি সেখানে হবে।
ওই জায়গায় উনি নিজেকে নিষ্প্রভ মনে করবেন, অসহায় মনে করবেন। সেই জন্যই প্রফেসর ইউনূস যাবার আগেই তিনি প্রস্থান করেছেন, যার যার মানির মান আল্লাহ রাখে, বলে না গ্রামে। হ্যাঁ, তো নিজের মান উনি রেখে উনি চলে গিয়েছেন। আমি দেখে কেউ কেউ এভাবে বলেছেন আর কি। তো এটা আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের গর্বের। তবে প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক ক্রেডিবিলিটি বা বিশ্ব সম্প্রদায়ের কাছে তার যেমন মর্যাদা, কিন্তু রাষ্ট্র পরিচালনাটাকে অন্যভাবে দেখি, রাষ্ট্র পরিচালনাটাকে অন্যভাবে দেখি। হ্যাঁ, হতে পারেন তিনি একটা টিমের মেসি বা ম্যারাডোনা, কিন্তু তার টিমের অন্যরা কি, তারা যদি আরামবাগের হয় আর উনি যদি ম্যারাডোনা মেসি হন, লাভ তো কোনো হবে না। হ্যাঁ, তাই হচ্ছে। কিন্তু উনি বিশ্ব দরবারে বা আমাদের অর্থনৈতিক পুনর্গঠনে সমগ্র অনেক কিছু ওনাকে মাথায় রেখে কাজ করতে হয়। কিন্তু সেক্টর ভিত্তিক যাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, পুনর্গঠন বলেন বা বিভিন্ন মন্ত্রণালয় বলেন, যে অ্যাডভাইজার নিয়োগ করেছেন, তাদের পারফরমেন্স কি আমি জানি না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইখানে পুরনো সেই মান্ধাত্ব আমলের সেই আওয়ামী প্রেতাত্মাভূত। হ্যাঁ, এই যে নূরজাহান নামে একজন, কেউ কেউ বলছেন এটাকে এনজিওদের একটা পুনর্বাসন কেন্দ্র, কেউ কেউ বলছেন বৃদ্ধদের একটা পুনর্বাসন কেন্দ্র। তাদের তৎপরতা 2-4 জন ছাড়া সকলে না, দৃশ্যমান না, কিন্তু কোনোই দৃশ্যমান না। এমন মন্ত্রণালয় আছে যেখানে কোনো নরচনাই নাই, আগে যা ছিল তাই। যে আমি যেমন একজনের কথা বলি, দেখেন এই যে একে মতিউর রহমান BIWT এর সাবেক চেয়ারম্যান, এখন নৌ সচিব, আজকে হইলেন উনি। শেখ মুজিবকে বন্দনা করে 10টা বই লিখেছেন উনি, 10টা বই কমপক্ষে। আজকে উনি হয়েছেন, নিয়োগ পেয়েছেন, কি লাভ হইল আমি জানি না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে আমাদের, খুব বুঝবেন কিনা জানি না, যে এক বউ তাড়াইলাম চাল চাবাই ডরে, আর এক বউ এসে দেখি নাকে মুখে গিলে। তাই তো হচ্ছে। হ্যাঁ, এর অর্থ আপনি বুঝবেন। দেখেন আর একটা বলি, শেষ করে দেবো আমি। হ্যাঁ, নাসির উদ্দিন 24 ব্যাচ BCS এর, উনি ওই ব্যাচের সভাপতি। সভাপতি কে হয়? একটা বেসের নিশ্চয়ই প্রভাবশালী, আগে থেকে উনি সভাপতি আওয়ামী লীগের। উনি 2টা মন্ত্রীর PS ছিলেন আগে, একটা হলো মির্জা আজম আর একটা হইলেন স্বপন ভট্টাচার্য। উনি এখন আমাদের LGRD উপদেষ্টারও PS, 3টে মন্ত্রণালয়ের PS। এই লোক, এই PS সাহেবকে দিয়ে কিসে সংস্কার হবে, কি হবে, কি উন্নতি হবে? মানে অফ দি আওয়ামী লীগ, বাই দি আওয়ামী লীগ, ফর দি আওয়ামী লীগ যদি কিছু থাকে, দিস ম্যান এদেরকে দিয়ে চলছে। আরেকটা দেশ শেষ করে দিই আপনি, আহসান এইচ কিবরি 18 ব্যাচের এডিশনাল সেক্রেটারি, উনি প্রধানমন্ত্রী কার্যালয়ের DG, এখনো আছেন, 2 মাস সরকার হয়ে গেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে কমপক্ষে 10 বছর উনি আছেন DG হিসেবে, আমি যদি ভুল হয়ে না থাকে, খবর নিয়ে দেখেন, এখনো তিনি। এবং হালিমা মজুমদার সাহেব আমাদের বার্ধক্যের জর্জরিত, যিনি ওই 111-এর ভূত যার কাঁধে, তিনি এইসব আওয়ামী লীগের পুরনো এইসব লেসপেন্সার, এগুলো কুখ্যাত অফিসার, এদেরকে দিয়ে এই সরকারকে বিপদে ফেলছেন। এবং মানুষের যে আকাঙ্ক্ষা, রক্তদানের যে বাস্তবতা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছেন। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলমগীর শিকদার লোটন, আমরা আলোচনা শেষ করব। লোটন ভাই, যেটি বাবুল ভাই বললেন যে সর্বশেষ যেভাবে প্রশাসন চলছে, তাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন কতটা চ্যালেঞ্জ। ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে 71-এর পর, কিন্তু ওই সচিবরাই, ওই অফিসাররাই কিন্তু ছিল যারা পাকিস্তানের আন্ডারে ছিল। হ্যাঁ, এখন এই 24শে বিপ্লবের পর এই 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 দুষ্টগুলো, আমি দুষ্ট অফিসারদের বলবো, যারা মানে মনে প্রাণে আওয়ামী লীগ মানে আল্লাহরে ভুলে গেছিল বোধ, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই লোকগুলোরে দিয়ে আবার যদি বসায়, তাইলে আমার মনে হয় না প্রফেসর ইউনূস যেই মানসিকতা নিয়ে জনগণ তাকে দিয়েছে এবং যে মানসিকতা নিয়ে উনিও আসছে, সার্বিকভাবে সফলতা আসবে না। আর ভাই, আপনি কবির ভাইয়ের লগে একটু কথাটা হলো ভাই, একটু টাইম নেই, আপনি 360টা বাড়ির হিসাব কবে দিবেন? ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান আপনার ইংল্যান্ডে থাকেন, 350 বাড়ি, 360টা দেখলাম, 14 শপথ, এগুলি কি ওই দেশে তো তাড়াইবেন না? এই টাকা তো আমাকে টাকা। এবং ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদের প্রধান অ্যাডভাইজারের সাথে বলছে সব টাকা ফেরত পাঠাইবো। এটা সবচেয়ে আনন্দের বিষয়, টাকা ফেরত আসবে আমাদের দেশের মানুষ, আমরা না পাই, সাধারণ মানুষ বা গরিব মানুষ পায়। আলমগীর শিকদার লোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবির আহমেদ ভূঁইয়া, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। আমি আপনার কাছে আসলে আখাউড়া কসবাবাসীর উদ্দেশ্যে বা প্রত্যাশার কথা জানতে চাই, এটা দিয়ে আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ জাহিদ ভাই। আমি গুম হওয়ার পরে আমার এলাকার মানুষের অভাবনীয় ভালোবাসা আমি পাইছি, আমি বুঝতে পারছি তারা আমাকে কত ভালোবাসেন। তাদের প্রতি আমার অনেক দায়িত্ব ইতিমধ্যেই আমার নিজের মধ্যে জন্ম নিয়েছে। তো আমি আশা করি আনিস যা করেছে, এই জিনিসটার যেন কখনোই পুনরাবৃত্তি না ঘটে, মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ওই নির্দেশনা সামনে নিয়ে আমরা যেন মিলেমিশে, এখন তো দলের মধ্যে অনেক কুন্দল
বিভাজন সারা বাংলাদেশে টুকটুক বড় দলে থাকে থাকে, এটা স্বাভাবিক। তো এগুলো আমার একটু দূরত্ব কমিয়ে কিভাবে মিলেমিশে সবাই মিলে কাজ করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি এবং মানুষকে ভালো সেবা দিতে পারি, এই প্রত্যাশা রইল। জি, প্রত্যাশা আমার ওই ইলিয়াস ভাইরা এমনি কবির আহমেদ ভুইয়া আপনাকে বিএনপি অসংখ্য করে ধন্যবাদ। আমাদের নেতা, আমাদের শহীদুল ছাত্র ইসলাম বাবুল এবং ইলিয়াস আলমগীর ভাই। শিকদার লোটন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।